অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও এনবিআরে কর্মবিরতি। কর্মকর্তা কর্মচারীদের আগারগাঁও ভবনে অবস্থান। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। মালয়েশিয়া যেতে ৭৯,০০০ টাকা খরচ হলেও রিক্রুটিং এজেন্সি নেয় ৫ লাখ। আওয়ামী আমলের ১৩ এজেন্সির আত্মসাৎ ১২০০ কোটি। তথ্য দুদকের, এখনও সক্রিয় সিন্ডিকেট। সম্ভাবনা কাজে লাগাতে পারছে না হালকা প্রকৌশল শিল্প। বাধা হয়ে আছে আমদানিতে উচ্চ শুল্ক। নেই স্থানীয় শিল্প সুরক্ষার উদ্যোগ। নীতি সহায়তার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং শাহজালাল বিমানবন্দরের ৪টি ইডিএস মেশিনের ২টি নষ্ট। সঠিক সময়ে রপ্তানি নিয়ে শঙ্কা। যুক্তরাষ্ট্র ইউরোপে পণ্য পাঠাতে নিরাপত্তা পরীক্ষায় শাহ আমানতে হচ্ছে বিশেষ জোন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া। কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক আর স্থানীয় শিল্পের সুরক্ষা না থাকায় সম্ভাবনা কাজে লাগাতে পারছে না হালকা প্রকৌশল শিল্প। অর্থনীতিকে টেকসই করতে এই শিল্পকে নীতির সহায়তা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এমএস আরিফিনের রিপোর্ট। সুই থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন কিংবা কৃষি যন্ত্রপাতি থেকে টেক্সটাইল মেশিনের ভারী যন্ত্রাংশ সবই তৈরি হচ্ছে ঢাকার ধোলাইখালের এসব কারখানায়। নির্মাণ, রেলওয়ে কিংবা শিল্প কারখানার বড় বড় মেশিনের যন্ত্রাংশ বিকল হলেও কারখানা সংশ্লিষ্টরা দৌড়ে আসেন এখানে। টিপু সুলতান রোড, জিঞ্জিরার এসব মেশিনের ডাক্তারদের কাছে। পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, ওদের ম্যাক্সিমাম কাজই আমাদের এখানেই হয়েছে। বড় যত মিল ফ্যাক্টরি, যত ধরনের পার্টস আছে আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে তৈরি হচ্ছে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির দাবি, হালকা প্রকৌশল খাতের স্থানীয় বাজার ৩০,০০০ কোটি টাকা। প্রায় ৫০,০০০ হালকা প্রকৌশল কারখানায় কর্মসংস্থান হয়েছে প্রায় ৬ লাখ মানুষের। আমদানির বিকল্প খাত হিসেবে সক্ষমতা বাড়াতে আসছে বাজেটে এই শিল্পের সুরক্ষা চান উদ্যোক্তারা। সেম মেশিন আপনি যদি বাইরের থেকে নিয়ে আসেন 2% ট্যাক্স দিয়ে আপনি আনতেছেন, আর এই মেশিন যদি আমি তৈরি করি আমাদের 30% ট্যাক্স দিতে লাগতেছে। তা আমি তো অন্য দেশের থেকে কম্পিটিশন করে পারবো না। উদ্যোক্তাদের দাবি, বর্তমানে জিডিপিতে ৩% অবদান রাখা দেশের হালকা প্রকৌশল খাতে বিনিয়োগ রয়েছে $১৫০০ কোটি। তবে $৬.৫ ট্রিলিয়ন বিশ্ববাজারে এ খাতে রপ্তানি নামমাত্র। দেশে যদি আপনার আমদানি বিকল্প পণ্য উৎপাদন করতে চান তাহলে এইগুলোর র মেটেরিয়ালগুলোর ডিউটি আপনি 1% করেন, আপনি ভ্যাট বলতে দিয়ে দেন। ক্রমবর্ধমান অর্থনীতিকে টেকসই করতে হালকা প্রকৌশল শিল্পকে নীতি সহায়তা দিয়ে এগিয়ে নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরাও। সাপ্লাই চেনের সাথে এদের যোগাযোগটা যত আমরা বাড়াতে পারবো, আমার দেশের ভেতরে যে অন্যান্য বড় উৎপাদন হচ্ছে যাদের এখানে চাহিদা আছে, সেইটা খুবই গুরুত্বপূর্ণ। এই খাতের জন্য আলাদা একটি শিল্প পার্ক স্থাপনে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের ইঙ্গিতও আসছে বাজেটে দেখতে চান খাত সংশ্লিষ্টরা। আমদানি নির্ভরতা কমিয়ে ব্যবসা বান্ধব নীতি সহায়তা পেলে স্থানীয় চাহিদার পুরোটাই পূরণ করা সম্ভব বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের সহকর্মীর করা এক প্রতিবেদন। এ বিষয়ে আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এসএমই ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ইন্টারবিজের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম। ইহসানুল করিম, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আগাতে পারছে না, বিনিয়োগ আসছে না। বর্তমানে এই সেক্টরের কি অবস্থা বাংলাদেশে এবং কি কি চ্যালেঞ্জ রয়েছে? আসলে আপনি জানেন আমরা একদম এই যে গার্মেন্টসের উপরে আমরা নির্ভরশীল হয়ে গিয়েছি। সারা বিশ্ব কিন্তু এখন টেকনোলজিতে এগোচ্ছে এবং এই টেকনোলজি বেস মেইন ইঞ্জিনিয়ারিং ব্যবসাটা হচ্ছে কিন্তু এই লাইট ইঞ্জিনিয়ারিং। তো আমরা কিন্তু এই গার্মেন্টসের থেকেও এটার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না। আর আমাদের কিন্তু আরেকটা ডিভিডেন্ড আছে, আমাদের কিন্তু এক্সেস ম্যান পাওয়ার আছে, যুব সমাজ আছে। তো আমাদের এই যে বিষয়টা আমরা প্রতিবেদনে দেখলাম যে আমাদের এই যে মেধাবী মানুষগুলো ধোলাইখাল থেকে শুরু করে কাজ করছে, তাদেরকে তারা একটা জিনিস বানাতে গেলে র ম্যাটেরিয়াল যেটা কিনতে হয় সেটা কিন্তু উচ্চ শুল্ক করে আসে। সেটা দিয়ে তৈরি করে আপনি যখন একটা ফিনিশ প্রোডাক্ট করবেন, চায়না থেকে যে ফিনিশ প্রোডাক্টটা আসে সেটা কিন্তু খুবই নিম্ন একটা ইয়েতে কি বলে ট্যাক্স দিয়ে ভিতরে ঢুকে, যার ফলে তার সাথে কিন্তু কম্পিট করাটা খুব মুশকিল হয়। এটা গেল একটা দিক। আর একটা হচ্ছে আমরা যদি গোড়ায় যাই যে এই ইঞ্জিনিয়ারিং যে বেস যে প্রতিষ্ঠান মানে ব্যবসাটি এটা কারা করবে কিন্তু একটা হচ্ছে যারা গবেষণা করবে তারা হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এসে গবেষণা করে একটা জিনিস তৈরি করবে, সেই গবেষণালব্ধ জিনিসটা কিন্তু একটা টেকনিশিয়ান তৈরি করবে।
তো এই যে কম্বিনেশনটা, এই যে আমাদের মেধাবী বুয়েট থেকে যে ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করে, বুয়েট কুয়েট বিভিন্ন আমাদের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে, এদের কি হয়, এদেরকে আমরা সে আকৃষ্ট করতে পারছি না। এই আকৃষ্ট করতে পারছি না কারণ এই লাইট ইঞ্জিনিয়ারিংটা এখনও আকৃষ্ট করার মতো একটা মানে ব্যবসায় আমরা পরিণত করতে পারিনি। তো সেটাকে যদি আমরা আকৃষ্ট করার মতো পরিণত করতে পারতাম, তাহলে কিন্তু বুয়েট থেকে যারা পাশ করে তারা এখানে ছোট ছোট যদি হালকা প্রকৌশলের উপরে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতো, তারা যদি ডিজাইন করত, তারা যদি একটা জিনিসকে ড্রয়িং করে আমাদের টেকনিশিয়ানদেরকে দিত, সেই জিনিসগুলো কিন্তু তৈরি করে আমরা সারা বিশ্বে আমরা মার্কেটিং করতে পারতাম। বিকজ আমাদের কিন্তু মেধার অ্যাভারেজ মেধাটা খুব বেশি, আর একটা হচ্ছে আমাদের অতিরিক্ত ম্যান পাওয়ার আছে। কিন্তু এই জিনিসগুলোকে আমরা যদি উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে আমরা যদি তাদেরকে আকৃষ্ট করতে পারি, যেহেতু এই কি কারণে আমরা আকৃষ্ট করতে পারছি না তাদের? আমরা দেখেন একজন ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ছেলে কি চিন্তা করে, একটা ছেলে অথবা মেয়ে, সে চিন্তা করে একটা ভালো একটা লাইফ সে চায়। সে যদি একটা আকর্ষণীয় ব্যবসা করতে পারতো, তো সেইখানে সে যদি একটা ভালো একটা লোন পেত, সে যদি আকর্ষণীয় মূল্যে একটা কাজ পেত, একটা অর্ডার পেত, এবং সেখানে যদি আমরা ট্যাক্স ভ্যাট দিয়ে নীতির সহায়তা দিতে পারতাম, তাহলে কিন্তু সে বাংলাদেশে থেকে যেত। সে আমেরিকাতে যে টাকাটা কামাচ্ছে সেটা যদি এখানে কামাতে পারতো। এবং এই জিনিসগুলো যদি আমরা তাদেরকে আকৃষ্ট করে, তারা যদি ডিজাইন করে এই লাইট ইঞ্জিনিয়ারিংগুলো এখানে করার মতো সুযোগ নিত, আমাদের ধোলাইখালের মতো আরও কিন্তু ক্লাস্টার হতো। কারণ সেগুলো তৈরি করার জন্য আমাদের ওইরকম কর্মচারী দরকার, জনশক্তি আমাদের আছে কিন্তু অলরেডি। কিন্তু আকর্ষণ করতে পারলে এটা আরও কিন্তু বাড়বে। সেক্ষেত্রে সরকারের থেকে কি কি নীতি সহায়তা দরকার? সরকারের যেমন ধরেন ট্যাক্সের যদি আমরা একটা স্ট্রাকচার করতাম, যদি এরকম হতো যে বিদেশ থেকে একটা প্রোডাক্ট এসে আমাদের লোকাল প্রোডাক্টকে যেন এটার থেকে কম দামে না দিতে পারে, সেই প্রোটেকশনটা দিতে হবে। এটা বিশ্ববাজারে মুক্ত অর্থনীতিতে অনেক আমাদের অবশ্যই অনেক বাধা আছে, বাট আমাদের দেশের স্বার্থে এগুলাকে যদি আমরা ওই রকম দেশীয়ভাবে আমরা কোনো প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য আমরা করতে পারতাম। যেমন ধরেন আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের অনেক আগে একটা প্রকল্প হয়েছিল, বিকল্প প্রকল্প। সেই বিকল্প প্রকল্পের মাধ্যমে কিন্তু ইউনিভার্সিটি থেকে যারা বের হতো তাদেরকে খুব স্বল্প মূল্যে বিনা জামানতে উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন রকম প্রণোদনা দেওয়া হতো, সহ এই আপনার লোন সহ। তো এরকম যদি তাদেরকে লোন দেওয়া, একটা ছোট্ট জায়গা দেওয়া, তাদেরকে যদি মার্কেটিংয়ের একটা নিশ্চয়তা দেওয়া এবং ট্যাক্স প্রোটেকশন দেওয়া, এই জিনিসগুলো যদি করা যেত, তাহলে সামগ্রিকভাবে কিন্তু প্রযুক্তিগতভাবে আমরা যদি কাজটাকে গোছাতে পারতাম। অর্থাৎ একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একটা ছেলে বের হয়ে সে গবেষণা করবে, সে ডিজাইন করবে, আমাদের ডিপ্লোমারা সেটাকে আরও ডিটেল করবে, আমাদের টেকনিশিয়ানরা সেটাকে কেটে মেশিনিং করে শেষ করবে। তাহলে কিন্তু আমাদের আমদানি যেটা হয়, হাজার হাজার কোটি টাকা আমরা আমদানি করি এই লাইট ইঞ্জিনিয়ারিংয়ের, সেটা তো আছেই। আপনারা শুনেছেন যে $6.6 ট্রিলিয়ন একটা মার্কেট আছে, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা কম্পিট করতে পারতাম। সেক্ষেত্রে আমরা রপ্তানিতে পিছিয়ে পড়লাম কেন এত? শুধুমাত্র আমদানির শুল্কটা উচ্চ শুল্ক হয়, এটা একটা। তারপরে ধরেন আমাদের খুব স্বল্প মূল্যে দীর্ঘমেয়াদী লোন দিতে হবে। একটা ছেলে বুয়েট থেকে বের হয়ে সে তো তার টাকা দরকার, তার একটা জায়গা দরকার, তার মার্কেটিং দরকার। এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা যদি তাদেরকে ইনকিউবেটরে নিয়ে আমরা যদি আগামী ধরুন, আমি একটা সিম্পল একটা পরিকল্পনা বলি যে আমরা যদি এরকম একটা চিন্তা করি যে আগামী 2 বছরে আমি 500 উদ্যোক্তা তৈরি করব, তাদেরকে আমরা বিনা জামানতের লোন দিব। হ্যাঁ, আমাদের শুধু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তা না, আমাদের অনেক কর্মচারীও আছে, অনেক টেকনিশিয়ান আছে, তাদের অনেক আইডিয়া আছে, এই ধোলাইখাল থেকে শুরু করে বিভিন্ন ক্লাস্টারে আছে। এরকম যদি আমি মনে করি যে 500 লোকের উদ্যোক্তা বানাবো, আমরা বিভিন্ন নীতি সহায়তা দিয়ে তাদেরকে ইম্পোর্টের সাথে প্রোটেকশন দিব, এইভাবে যদি আমরা একটা সমাজ তৈরি করতে পারতাম, একটা ক্লাস্টার তৈরি করতে পারতাম, এরাই কিন্তু আগামী 10 বছর কিংবা 20 বছর পরে আমাদেরকে বিরাট একটা অর্থনৈতিক সাপোর্ট দিতে পারত। আসছে বাজেটও এমনটাই প্রত্যাশা করছেন? আমি সেটাই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন এসএমই ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ইন্টারভিজের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম। এবার বন্দর বাণিজ্যের খবর। শাহজালাল বিমানবন্দরে রফতানি কার্গো কমপ্লেক্সের 4টি ইডিএস মেশিনের মধ্যে 2টি নষ্ট। এতে আসন্ন ফল মৌসুমে সঠিক সময় পণ্য রফতানিতে জটিলতার শঙ্কা ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
রফতানি পণ্য স্ক্যানিংয়ে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে রয়েছে 4টি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা ইডিএস মেশিন। এর মধ্যে সচল রয়েছে 2টি। অন্যদিকে হজের কারণে কমছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। একদিকে ইডিএস স্বল্পতা, অন্যদিকে হজ ব্যবস্থাপনার কারণে কমেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। দুই সমস্যায় চলতি বছর আম, কাঁঠাল সহ অন্যান্য ফল রফতানির জন্য নির্ভরতা বাড়বে বিদেশি এয়ারলাইন্সের ওপর। ব্যবসায়ীরা জানান 4 থেকে 5 বছর ধরে অচল স্ক্যানারগুলো মেরামতের দাবি জানিয়ে আসলেও কোনো গুরুত্ব নেই কর্তৃপক্ষের। এখন থেকেই যদি এই অবস্থা হয়, তাইলে এই যে আমের মৌসুমে যদি এরকম হয়, তাহলে লক্ষ লক্ষ টাকা এক্সপোর্টার যেমন ক্ষতিগ্রস্ত হবে, মার্কেটটাও কিন্তু ডাইভার্ট হয়ে যাবে। কার্গো ভিলেজের তথ্য, 2টি ইডিএস স্ক্যানার দিনে চালু থাকে গড়ে 18 ঘন্টা। ফলে রফতানি পণ্য স্ক্যানিংয়ে দেরি হওয়ার কোনো শঙ্কা নেই। সিভিল এভিয়েশন জানিয়েছে ব্যয়বহুল হওয়ায় নষ্ট 2টি ইডিএস, এর মধ্যে একটি মেরামতের চেষ্টা চলছে। যে পরিমাণ কার্গো যায় সেই পরিমাণ কার্গোর জন্য দিনে একটা মেশিন যদি 6 ঘন্টা সার্ভিসেবল থাকে আমার গুড ইনাফ। আমার এখানে 2টা মেশিন 18 আওয়ার্স করে সার্ভিসেবল থাকে। কোনো কিছু চেঞ্জ করতে কস্ট ভেরি হাই, মানে 5 থেকে 6 কোটি টাকা চলে যায়। তো থার্ড মেশিনটাও আমি অপারেশন কার্যক্রম আনার চেষ্টা করছি। তৃতীয় টার্মিনালে রফতানি কার্গো ভিলেজে স্থাপন করা হয়েছে 8টি ইডিএস মেশিন। টার্মিনালটি চালু না হয় এখনও জরাজীর্ণ পুরাতন কার্গো কমপ্লেক্সেই চলছে রফতানি কার্যক্রম। কাজল আব্দুল্লাহ। সুবিধা দিতে আজ শনিবার খোলা রয়েছে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। লেনদেন শুরু হয়েছে সকাল 10টায়, চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে ব্যাংকে। যদিও সকাল থেকে গ্রাহকের উপস্থিতি কিছুটা কম, বলছেন ব্যস্ততা এড়াতে ঈদের আগে ভাগেই আর্থিক লেনদেন সেরে নিচ্ছেন তারা। দেখছেন এ সময়ের বাণিজ্য। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে জনপ্রতি ৭৯,০০০ টাকা খরচ হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় ৫ লাখ টাকা। দুদক বলছে বিগত সরকারের আস্থাভাজন 13টি এজেন্সি 3 বছরে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানীর ফকিরাপুলে অবস্থিত আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে ১৩৫ কোটি ৫৫ লাখ টাকার বেশি আত্মসাতের প্রমাণ। দুদক বলছে সরকারি হিসাবে ৭৯,০০০ খরচ হলেও মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার নির্দিষ্ট সিন্ডিকেট ৪,৭০,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করে। 13টি এজেন্সি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অভিবাসীদের কাছ থেকে প্রায় ১২০০ কোটি টাকা অতিরিক্ত আদায় করে আত্মসাৎ করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। এদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানকারী দল আলাদা 13টি মামলার সুপারিশ করেছে। বাইরার সাবেক এক নেতার অভিযোগ, আওয়ামী লীগের সুবিধাভোগী সিন্ডিকেট শত শত কোটি টাকা লুট করেছে। একই সিন্ডিকেট চক্রই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছিল সেই মন্ত্রী, এমপি এবং নেতারা কিন্তু এখনও আছে। তারা হয়তো তাদের সেই একই নামে না হইয়া বেনামে করার চেষ্টা করছে। কিন্তু তারা অভিবাসীদের নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের মতে অতিরিক্ত অর্থ নিলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা। বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর বিভিন্ন অপরাধের কারণে দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। গেল মার্চে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১,১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে 12টি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অনুষ্ঠিত হলো দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কার 2024। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। 26তম এই আসরে ছিল তারকাদের মিলন মেলা। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পান শাকিব খান, সেরা অভিনেত্রী হয়েছেন মেহজাবিন চৌধুরী, বিশেষ সম্মাননা পেয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার। ওয়ালটন হোম এন্ড কিচেন অ্যাপ্লায়েন্সের যে প্রোডাক্টগুলো এগুলো আমরা
কোরিয়ান প্রযুক্তির 3টি নতুন প্রিমিয়াম ফ্রিজ বাজারে নিয়ে এলো শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান হাউস অব বাটারফ্লাই। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে বাটারফ্লাই শোরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউস অব বাটারফ্লাইয়ের হেড অব প্রোডাক্ট ASM মুনতাসির চৌধুরী এবং LG বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড সন। এ সময় জানানো হয়, নতুন ফ্রিজগুলো যেমন দৃষ্টিনন্দন তেমনই ব্যবহারেও সুবিধাজনক। চলমান ঈদ ক্যাম্পেইন ঘর সাজবে ঈদ উৎসবে এর আওতায় থাকছে 100% পর্যন্ত ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফারের সুযোগ। সেটা ভিজিট করে এসেছি অন্যান্য সমস্ত প্রোডাক্টই বা পণ্য। রাজস্ব বোর্ড বিলুপ্ত নিয়ে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সর্বশেষ খবর জানাতে আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, রাজস্ব খাত সংস্কার নিয়ে জারি করা অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, চলবে বিকেল 5টা পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন, দাবি আদায়ের লক্ষ্যে এনবিআর এর সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ভবনের নিচতলায় অবস্থান করছেন। এখানে রয়েছে শুল্ক, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী। তারা বারবার ঘোষণা দিচ্ছেন যে তারা শান্তিপূর্ণভাবে এখানে কর্মসূচি পালন করবেন। সকলকে সেই নির্দেশনাই দেওয়া হচ্ছে বারবার, তারা যেন সবাই ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেন। কোনো ধরনের উস্কানিমূলক কিংবা কাজ যেন তারা না করেন, কথা যেন না বলেন। আর এখানে কিন্তু নিরাপত্তার জন্য আজ কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানিয়ে রাখতে চাই, গেল বুধবার এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদের কর্মসূচি সম্পর্কে জানানো হয়। এই সংবাদ সম্মেলনের পর থেকে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করছেন তারা। আর গেল বৃহস্পতিবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। এখানকার কর্মকর্তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়াও তারা বেশ কয়েকটি কর্মসূচির কথা জানিয়েছেন। তার মধ্যে কিন্তু আজকে এবং আগামীকাল কিন্তু তারা এই পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি পালন করবেন। এই ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক মানের যে সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু এর আওতাভুক্ত থাকবে না। কিন্তু তারা সারা দেশে কিন্তু কর্মবিরতি পালন করছেন। তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এনবিআর থেকে সর্বশেষ খবরাখবর। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। মজাদার এসব উপাদান পরিবেশন করা হয়েছে মচমচে চকলেট ওয়েফার কোণে। সাভার পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের কথা ভেবে নতুন এই পণ্য বাজারে আনা হয়েছে, যারা শুধু স্বাদ নয় বরং খুঁজে নতুন কিছু। খুব শিগগিরই এটি দেশের সব জায়গায় পাওয়া যাবে। সম্মাননা জানানো হলো বাংলাদেশ জাতীয় ব্রিজ দলকে। শুক্রবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান সহ বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্রিজ দল ডেনমার্কে অনুষ্ঠিতব্য 47তম ওয়ার্ল্ড টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও এনবিআর এ কর্মবিরতি। কর্মকর্তা কর্মচারী